শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো মুহূর্তে শেখ হাসিনার জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন প্রায় 200 গুমের সাথে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জড়িত থাকার প্রমাণ হাতে পেয়েছে প্রসিকিউশন। তবে এদিন ট্রাইব্যুনালের এজলাসে উঠে আসে আসামিদের হ্যান্ডকাপ বিতর্ক। এর আগে সকালে ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 11 মন্ত্রী সহ 19 জনের শুনানি শেষ হয়েছে। এদিন ওবায়দুল কাদের সহ জুলাই আগস্টে গণহত্যা মামলায় জড়িত 45 জনের তদন্ত প্রতিবেদন 20 জুলাইয়ের মধ্যে দাখিলের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। আর শুনানিতে হ্যান্ডকাফ পরিয়ে আদালতে তোলায় বিচারকের কাছে নালিশ করেন সাবেক মন্ত্রী আসামি শাহজাহান খান। এছাড়া নিরাপত্তায় কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান অপর আসামিরা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেমনটি জানালেন যে ভুক্তভোগীদের সাক্ষ্য নেওয়া হয়েছে, ভিডিও ফুটেজের পাশাপাশি ড্রোন ফুটেজও সংগ্রহ করা হয়েছে। হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে শতাধিক স্বজন এই মানববন্ধনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা বলেছেন শেখ হাসিনা পতনের 8 মাস পেরিয়ে গেলেও চিহ্নিত খুনিদের বিচার করা হয়নি। অভিযোগ করেন যারা গুম খুনের মাস্টার মাইন্ড তারা 5 আগস্টের পরে পালিয়ে গেছে, আর যারা পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। গুম হওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত চান স্বজনরা এবং গুমের শিকার স্বজনদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানাতে না পারায় অন্তর্বর্তী সরকারের প্রতি হতাশা প্রকাশ করেন মায়ের ডাকের সংগঠকরা। আমাদের চাওয়া যদি ওনারা পূরণ না করেন এই চেয়ারে কিভাবে বসবেন? লজ্জার ব্যাপার। আমার বাবা যখন মারা যায় আমার বাবাকে ইট দিয়ে বাইরে বাইরে ডান্ডা বেরি ভাঙছে। একটা সন্তানের জন্য এর থেকে কষ্ট কিচ্ছু হয় না। আমরা কেন এখন এটার বিচার পাচ্ছি না? ওরা কেন এখনো গুম? এই গুম শব্দটা এখনো কেন? এই দাবিটাকে সিরিয়াসলি নিয়ে এই জিনিসে সিরিয়াস ইনভেস্টিগেশন করা উচিত এবং একটা স্যাটিসফ্যাক্টরি আনসার, সন্তোষজনক আনসার তাদেরকে দেওয়া উচিত। লক্ষ্মীপুরে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় 4 জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের 16 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় জুলাই আন্দোলনে শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতৃত্বে হামলাগুলি চালানো হয়। আর এ সময় গুলিতে সাদ আল আফনান, কাউসার হোসেন বিজয়, সাব্বির হোসেন, ওসমান গনি মারা যান। গুলিবিদ্ধ হন 200-র বেশি শিক্ষার্থী। এ ঘটনায় আওয়ামী লীগের প্রায় 3,500 নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা ও বিস্ফোরক আইনে মামলা হয়। এরই মধ্যে 150 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 4 আগস্ট ছাত্র জনতার উপর ঘটনায় মামলার আসামি দক্ষিণ হামসাদি ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম এবং পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন সহ 6 জনকে আমরা গ্রেফতার করেছি এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের সাথে সাথে দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টির বৈঠক শেষে নাহিদ বলেছেন জুলাই আগস্টের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতির এই উদ্যোগ নানা কারণে সফল হয়নি, তবে জুলাই সনদ যেন ব্যর্থ না হয় সে বিষয়ে কাজ চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মত থাকলেও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে দূরত্বের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন। এসবে নতুন করে ফ্যাসিবাদ যেন আবারও ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব বলেছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে আর শহীদদের সাংবিধানিক স্বীকৃতি অবশ্যই দিতে হবে। গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকারীদের সময়ের মতো জাতীয় ঐক্য রাখতে হবে। আমরা ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, কিন্তু সরকার এখনো দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেই। আমরা মনে করি এটা দলগতভাবে বিচার হওয়া উচিত, কারণ জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযজ্ঞ। এটা দলগতভাবেই আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে।
ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। এই তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। এই মামলায় দুজনের 164 ধারায় জবানবন্দি আছে, সেটি 8 মাসেও কেন প্রত্যাহার হয়নি সেটা সংশ্লিষ্টরাই বলতে পারবে বলে মন্তব্য তার। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববারের মধ্যে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন। এ সময় বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে বলে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ফায়েজের মামলাটা এরকম একটা মামলা এবং এখানে দুইজন আসামি তারা 164 স্টেটমেন্ট দিয়েছিল। তো আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি 164 এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। পুরনো ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না জাতীয় নাগরিক পার্টি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, সরকারের তরফ থেকে রোড ম্যাপ বা দিক নির্দেশনা আসার আগে ইসি আগ বাড়িয়ে কথা বললে সন্দেহের সৃষ্টি হয়। এনসিপির দাবি, ঋণখেলাপিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং নির্বাচনে অনিয়মের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন যেন দায় এড়াতে না পারে। নির্বাচনে কারচুপি বন্ধ, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সংস্কার সহ বেশ কিছু দাবি তুলে ধরে এনসিপি। একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে, সে বিষয়ে আমরা তাদেরকে যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয়, সে বিষয়ে তাদেরকে কাজ যাতে নেয় বাংলাদেশের জনদাবির মুখে, সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে, এমন সুপারিশ বিএনপির। এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত এই দলটি। সকালে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, পার্টি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন সুপারিশের বিরোধিতা করে বিএনপি। এই বিষয়টি দলের কাছেই ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। সংসদ নেতা কে হবেন এটা সংখ্যাগরিষ্ঠ দলের কাছে উন্মুক্ত রাখারও প্রস্তাব দেয় বিএনপি। এছাড়া উচ্চকক্ষে সদস্য সংখ্যা 100-তে রাখার বিষয়ে দলটি একমত। দ্বিকক্ষ সংসদের বিধান পাশ হওয়ার পরে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত করার বিধান নিয়ে আলোচনা করা যায় বলেও বৈঠকে জানান সালাউদ্দিন আহমদ। এছাড়া জাতীয় সংবিধান কাউন্সিল এনসিসি গঠনের পক্ষে নয় বিএনপি। কারণ হিসাবে সালাউদ্দিন আহমদ বললেন যে এনসিসি গঠন হলে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হয়ে যাবে। কেয়ারটেকার বিধান রাখার বিষয়ে বিএনপি সম্মত হলেও তার মেয়াদ 90 দিন চায় দলটি। একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে। তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি। দিনাজপুরের বিরলে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। এদিকে ভবেশের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশন। ভবেশের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। তার এমন মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। ভারতীয় মিডিয়ায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হলেও স্বজনরা বলছেন ভিন্ন কথা। ভবেশের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে একই এলাকার রতন, আতিক, রুবেল সহ কয়েকজন যুবক ভবেশকে বাড়ি থেকে ডেকে নেয় এবং আগে থেকেই তাদের বাড়িতে যাওয়া আসা ছিল ওই যুবকদের। রতনের কাছ থেকে ভবেশ সুদে 25,000 টাকা ধার নিয়েছিলেন। সন্ধ্যার পর রতন ফোনে ভবেশের অসুস্থতার কথা জানায় পরিবারকে। হাসপাতালে কার্যক্রম শেষে ভিকটিমের পরিবার মৃতদেহ গ্রহণ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এই বিষয়ে পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। চট্টগ্রামের অক্সিজেন মোড়ে একটি সিএনজি অটোরিকশা পেট্রোল বোমা ছোড়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্তত 2 জন গুরুতর দগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলমেট পরা 3 ব্যক্তি
মোটরসাইকেলে এসে চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আর সিসিটিভির ফুটেজে দেখা যায় সিএনজি অটোরিকশাটি নগরীর আতুরা ডিপো এলাকায় পৌঁছালে তাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন ধরে যায় অটোরিকশায় এবং যানটিতে তখন চালকসহ 7 জন যাত্রী ছিলেন। রাউজানের বাসিন্দা আব্বাস আলী ও তার পরিবারের সদস্যরা ওই অটোরিকশায় কুতুবদিয়া যাচ্ছিলেন। এই ঘটনার পরে দগ্ধ লায়লা ও ঝর্ণা নামের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে লায়লা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। একজন আসছে ঝর্ণা নামে, উনার বয়স কম 30-32 মতো, উনা আঙ্গুলে অল্প পুড়ে গেছে, অল্প 5% মতো। তো উনি তো ওপিডি হিসেবে চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে যিনি ঢাকা চলে গেছে ওনার অবস্থা বেশ সংকটাপন্ন। তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল, তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো, পথরোধ করার চেষ্টা করলো। যখন থামে না তখন নাকি পিছন থেকে কি একটা মারছে। পারিবারিক দ্বন্দ্ব অথবা কোনো পিছনে কোনো, যেমন সকালবেলা ভোরবেলা চিন্তাই হতে পারে। রোহিঙ্গাদের জন্য নতুন অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। এটি দিয়ে উদ্বাস্তু জনগোষ্ঠীর ভরণ পোষণের চাপ কমানো যাবে চলতি বছরের শেষ পর্যন্ত। এরপরে কি হবে তা নিয়ে চিন্তিত সরকার। পরিকল্পনা উপদেষ্টার মতে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উপরে নির্ভর করছে অনেক কিছু। একনেক সভার ওই ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, আলোচনাতেই আটকে আছে তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 14 লাখ রোহিঙ্গা ভরণ পোষণের চাপ সামলাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি ইউএসএআইডি ফান্ড বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় অনেক প্রকল্প, এনজিওর কার্যক্রম। এতে বিপাকে পড়ে পালিয়ে আসা বাস্তুচ্যুতরা, বেকায়দায় পড়ে বাংলাদেশ সরকারও। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় জানা গেল, রোহিঙ্গাদের জন্য নতুন অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। এর সুবাদে প্রায় 2,500 কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রশ্ন হচ্ছে, এসব প্রকল্পের মেয়াদ শেষ হলে কি হবে? ভালো প্রকল্প, অনুদান বিশ্বব্যাংকের, কিন্তু মুশকিল হলো যে 2 বছর এটা তো শেষ হয়ে যাবে ডিসেম্বর 25-এ। যুক্তরাষ্ট্রের এখনকার যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কীভাবে বা ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারি। একনেক সভায় সর্বোচ্চ 13,500 কোটি টাকা বরাদ্দ পায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। এর আওতায় তৈরি হবে নতুন টার্মিনাল আর পোতাশ্রয়। সরাসরি বড় জাহাজ ফেরাতে খনন হবে কর্ণফুলী নদীর টানেলও। পরে পিপিপির আওতায় ছেড়ে দেওয়া হবে প্রথম 2টি টার্মিনাল। টার্মিনাল 1 হবে সিঙ্গাপুরের এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করছে, ওরা করবে। আর টার্মিনাল 2 করবে সংযুক্ত আমিরাত বলে, ইউএই, সংযুক্ত আমিরাতের এদের নাম হলো ডিপি ওয়ার্ল্ড। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল তিস্তা প্রকল্প নিয়ে। উপদেষ্টার জবাব, চীন একটি নকশা দিয়েছে, এরপর আর কথা এগোয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া, এটা আসলে কি হবে, সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটার পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একনেক সভায় 24,247 কোটি টাকা ব্যয়ে 16টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের জনগণকে নির্বিঘ্ন একটি ঈদ উপহার দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার যমুনায় কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেছেন। 9 দিনব্যাপী উৎসবে কোনো মহাসড়কে যানজট ছিল না, বিদ্যুৎ বিভ্রাট ছিল খুবই ন্যূনতম। কর্মকর্তাদের দলটির নেতৃত্ব দেন উপদেষ্টা ফাজুল কবির খান। জানিয়েছেন, পৃথক মন্ত্রণালয় হিসেবে নয়, বরং একটি সম্মিলিত দল হিসেবে সবাই কাজ করেছেন। আরও জানান, কোনো কর্মকর্তা ঈদের ছুটিতে নিজ শহরে যাননি, বরং মাঠে ছিলেন যাতে সবকিছু সঠিকভাবে চলে। এছাড়াও সব ঠিকঠাক চললে আগামী ঈদুল আজহাতেও ন্যূনতম লোডশেডিং এবং কোনো পরিবহন জট থাকবে না। আর এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, সেবার একটি মানদণ্ড তৈরি হচ্ছে, সেটিকে বছরের সব সময় ধরে রাখতে হবে। বাংলাদেশ চীনের জন্য স্বাস্থ্য খাতের ভালো বাজার হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য 138.2
$2.0 মিলিয়ন মার্কিন সাহায্য দেবে চীন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। জানিয়েছেন, কোভিড মহামারীর সময় চীনের কাছে সবচেয়ে বেশি টিকা কিনেছে বাংলাদেশ। আরও বলেন, ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে বেইজিং। এছাড়া একটি 1000 শয্যার হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সফল হয়েছে। Healthcare sector has stood out as a testament to Bangladesh-China diplomatic relations. Bangladesh appeared to be an important market for Chinese health sector. মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কিলিং মিশনে অংশ নেয় 10 থেকে 15 জন। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই পারভেজকে মারধরের সময় একজন হঠাৎ করেই ছুরিকাঘাত করে এবং ফুটেজ দেখে 8 জনকে শনাক্ত করে তাদের নামে মামলা করেছে পারভেজের পরিবার। এর মধ্যে 2 জন বন্যী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে জানা গেছে। এদিকে সকালে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেছেন, এই মামলায় অভিযুক্ত 5 জন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। তাদের দাবি, হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহরাজ ইসলামের সাথে সংগঠনটির সোহান আর তুষারও জড়িত। এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত দাবি করে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হচ্ছে, নতুন নামে ফিরে এসেছে পুরনো ফ্যাসিবাদ। আর বৈষম্য বিরোধী আন্দোলনের পেজ থেকে অশোভন ভাষায় পোস্ট দেওয়ার তীব্র নিন্দা জানান ছাত্রদল সভাপতি। প্রশাসনে এখনো হাসিনার প্রেতাত্মা লুকিয়ে আছে, আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ। বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আমরা আবারও এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রদলের অভিযোগকে ঘৃণ্য মিথ্যাচার উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভোরে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বিষয়ে পোস্ট করা হয়। অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই সংগঠনের সোবহান নিয়াজ তুষার এবং হৃদয় মিয়াজির নাম জড়িয়ে ফেসবুকে মব ট্রায়াল চালানো হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দাবি করা হয়, সিসি ক্যামেরা ফুটেজের প্রত্যক্ষদর্শীদের বরাতেও তুষার ও হৃদয়ের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। আর আইন শৃঙ্খলা বাহিনীকে পুরো ঘটনা তদন্তের অনুরোধ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। এই সময় যারা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির জাহিদুল ইসলাম পারভেজের মতো ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে, তারা দেশের পরিবর্তনের আন্দোলনে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি বলেছেন, যারা বিভক্তি সৃষ্টি করতে চায় তারা এদেশের ভালো চায় না। দেশে অস্থিরতা চলছে, কিছু নির্ধারিত বিষয়কে অনিশ্চিত করে ফেলা হচ্ছে। সব রাজনৈতিক দল গোষ্ঠীকে ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগ্রাম শেষ হয়নি। আমাদের একজন ছাত্র নেতা, ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ, তাকে হত্যা করা হয়েছে। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তার নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। আজ ইস্টার সানডে। এই দিনটিকে যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবেই পালন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। যিশুর আলোকবর্তিকায় দূরীভূত হবে হিংসা, বিদ্বেষ, সহিংসতা, এমনটাই বিশ্বাস করা হয়। আজ সকালে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা হয়, আর তাতে বাংলাদেশের সুখ সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা হয়। মৃত্যুর দেশে গিয়ে জীবন জিতে নিয়ে যিশু উঠেছেন আবার। কেটে গেল সব পাপের আধার, দেখা দিল খোলা স্বর্গদ্বার। এমন বিশ্বাস মনে প্রাণে ধারণ করেই পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মমতে পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসক গোষ্ঠী যীশু খ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে, কিন্তু মৃত্যুর তৃতীয় দিবস বা রোববার তার
পুনরুত্থান হয়। দিনটি উপলক্ষে ভোরে রাজধানীর তেজগাঁওয়ে প্রাতকালীন প্রার্থনায় জড়ো হন শত শত পুণ্যার্থী। পালিত হয় প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠসহ নানা ধর্মীয় আচার। এই দিনে যিশু পুনরুত্থিত হয়েছে, মানুষকে বোঝায় গেছে যে ভালোবাসা নতুনভাবে ভালোবাসা যায়। চার্চে আসি, চার্চে থেকে বাসায় গিয়ে দই, চিড়া, মুড়ি, মিষ্টি এগুলো ফ্যামিলি সবাই মিলে বসে একসাথে শেয়ার করে খায়। জাতির উদ্দেশ্যে আমাদের প্রত্যাশা, বর্তমানে যে যুদ্ধ বিধ্বস্ত দেশ বিভিন্ন স্থানে, বিশেষ করে ইসরায়েল আর আমরা চাই যে শান্তি। হোলি রোজারি চার্চে কয়েক দফায় হয় প্রার্থনা। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সুখ সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করেন ধর্মযাজক। শান্তি কামনা করা হয় বিশ্ব মানবতার। আজকে আমরা বাংলাদেশের জন্য প্রার্থনা করেছি, যেন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের যে সংস্কারের মধ্য দিয়ে যে আগামী সরকার গঠনের একটা সুন্দর প্রচেষ্টা চলছে, যেন এর মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশ যেন একটা সুন্দর সরকার লাভ করতে পারে। যীশুখ্রিস্টের প্রচারিত শান্তির বাণী মেনে পৃথিবীর হানাহানি বন্ধ হবে, ঘুচে যাবে বিভেদ, বঞ্চনা, এমনটাই আশা অনুসারীদের। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, তাদের দোসররা সবখানে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার দুপুরে বনানীতে জাতীয় পার্টির বর্ধিত সভায় কথা বলেছেন তিনি। মিডিয়া হাউস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত সবকিছু দলীয়করণ হয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। বলেন, যারাই এসবের প্রতিবাদ করছে তাদের অন্যায়ভাবে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যা দিয়ে মামলা হামলা করা হচ্ছে। জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, ছাত্ররা 5 স্টার হোটেলে প্রোগ্রাম করে অথচ জাপা নেতাকর্মীদের কোথাও মিটিং মিছিল করতে দেয়া হচ্ছে না। এজন্যই কি এত মানুষ রক্ত জীবন দিয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। এ ধরনের আচরণ বন্ধ করতে জনগণকে এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পথে থাকতে হবে, নব্য ফ্যাসিবাদকে রুখতে হবে, নব্য ফ্যাসিবাদের দোসরদেরকে সিধা করতে হবে। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকবে। যদি তারা বাঁচতে চায় সবাই একসঙ্গে হতে হবে, দেশকে বাঁচাতে হবে। নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে আগারগাঁয়ে ঢাকা জেলা সমাবেশ থেকে শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকামুখী লং মার্চ করা হবে বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন। আজ সকালে সমাবেশে অংশ নিতে ঢাকার বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হয় ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে। শিক্ষার্থীরা বলেন, উদ্দেশ্যমূলকভাবেই বুয়েটের শিক্ষার্থীরা পলিটেকনিকের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং পরিকল্পিতভাবেই পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করা হচ্ছে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা 4টা বছর কষ্ট করলাম, পড়াশোনা করলাম, তারা কি করব? তারা কোথায় যাবে? তারা 13 গ্রেডের 14 গ্রেডে জব করবে? তারা তো করবে না। আমরাও 5তম গ্রেড থেকে 9ম গ্রেডে চাকরি পরীক্ষা দিতে চাই। আমাদেরকেও তাহলে বুয়েট থেকে, কুয়েট থেকে, রুয়েট থেকে বিএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। ওরা ভালো একটা জায়গায় যাচ্ছে, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন আসতেছে এখানে 10ম গ্রেডটা ধরার জন্য? এই যা দাবি যতদিন পর্যন্ত পালন না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। ক্লাস করে কি লাভ হবে? আমাদের ক্লাস করে লাভটা কি হবে? রাজুকের নীতিমালা ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর বনশ্রী এলাকায় বেশ কয়েকটি ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে অভিযান চলাকালে বেশ কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে। এ সময় নির্মাণাধীন একটি ভবন মালিককে 5 লক্ষ টাকা জরিমানা করে মোবাইল টিম। নতুন করে রাজুকের নকশার বাইরে গিয়ে কোনো ভবনের নির্মাণের সুযোগ নেই জানিয়েছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকার। নিয়মের বাইরে ভবন নির্মাণ করায় 7টি ভবন আংশিক ভেঙে দিয়েছে রাজুক। এই অভিযানের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নকশা বহির্ভূত নতুন ভবন নির্মাণের সুযোগ আর নেই। নতুন করে নকশা বহির্ভূত ভবনের নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানায় রাজুক কর্তৃপক্ষ। আমরা তাদের এই অপরাধ তার মালিক পক্ষ স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমরা তাদেরকে 5 লক্ষ টাকা জরিমানা, অনাদে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে নকশা বহির্ভূত অংশ তারা আগামী 1 মাসের মধ্যে নিজ দায়িত্ব অপসারণ করবেন মর্মে তারা 300 টাকার স্ট্যাম্পে একটা অঙ্গীকারনামা প্রদান করেছেন। তারা যখন এই বাড়িগুলো করে তাদেরও উচিত যে এটি কি সঠিক নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তারা এই বিষয়গুলো ক্রস চেক করতে পারে। কিন্তু মালিক সমিতি থেকেও আমার মনে হয় না কেউ এসে তাদেরকে বলছে।
ওয়াসার পানিতে ভয়াবহ ইকোলাই ভাইরাস পাওয়ার পরও ওয়াসা নির্বিকার বলে উদ্বেগ জানিয়েছেন এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ওয়াসার দূষিত পানি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী বিষয়ে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের মাঝে যে সমস্ত দুর্নীতিবাজ কেঁচো এবং পোকামাকড় বসে আছে তাদের অপসারণ ব্যতীত নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব নয়। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার সিরিয়াসলি। পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে, আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে। অতএব ওই ওয়াসা ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকামুক্ত, তেলাপোকা মুক্ত করতে না পারেন, পাইপলাইনকে তেলাপোকা মুক্ত করা সম্ভব হবে না। আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর মৃতদেহের শরীরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভোরে টঙ্গাবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী নুরানী আক্তারকে হত্যা করে পিকআপ চালক স্বামী শাহিন খন্দকার। এরপরে মরদেহে আগুন দিয়ে পালিয়ে যায় শাহিন। বিষয়টি টের পেয়ে আগুন নেভায় প্রতিবেশীরা। এরপরে নেওয়া হয় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। মরদেহ শনাক্তের পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ এবং অভিযুক্ত শাহিনকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। নিহত নুরানী আক্তার স্থানীয় ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় কাজ করতেন। এদিকে রূপগঞ্জে গৃহবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর অভিযোগে স্বামী ও শাশুড়িকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অনলাইনে জুয়া খেলতে বাধা দেয় গৃহবধূ লামিয়াকে মারধর করে স্বামী শাওন। অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ আত্মহত্যা করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হামলার ভয়ে পালানোর চেষ্টা করে স্বামী শাওন এবং শাশুড়ি ফাতিমা। গৃহবধূর শ্বশুর তারা মিয়াও পলাতক। এ ঘটনায় রূপগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছেন নিহতের বাবা। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ হত্যা মামলার চার্জ শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী 23 এপ্রিল এই মামলার শুনানি হবে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে দিন ধার্য করা হয়। এ সময় প্রধান আসামি হিটু শেখ সহ অন্য আসামিদেরও হাজির করা হয়। আদালতে অভিযোগপত্রের গ্রহণ সংক্রান্ত আমলি বিষয়ে শুনানির পর এই দিন ধার্য করেন বিচারক এম জাহিদ হাসান। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে এর বিচারিক কার্যক্রম শুরু হলো। প্রতিবেদনে বর্ণিত 164 ধারা জবানবন্দিতে প্রধান আসামি হিটু শেখ এই ধর্ষণের দায় স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলের শুনানির জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান নথি প্যারিউজ করে পুঙ্খানুপুঙ্খানুরূপে পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 23/4/2025 তারিখে চার্জের জন্য দিন ধার্য করেছেন। 4 দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহৃত 5 শিক্ষার্থী এবং টমটম চালকের। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। তবে এখন পর্যন্ত অপহৃতদের স্থান শনাক্তে কোনো ধরনের অগ্রগতি নেই। তাদের অবস্থান শনাক্ত এবং উদ্ধারে স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, দুর্গম পাহাড়ি পথ, যোগাযোগ ও নেটওয়ার্কিং ব্যবস্থা সহ বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে বেগ পেতে হচ্ছে। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছেন। 16 এপ্রিল বৈশাখী শেষে ফেরার পথে গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে 5 শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের লিখিত অভিযোগ তারা পাননি। জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের অভিযোগ, ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ এই অপহরণের সাথে জড়িত এবং যাদেরকে অপহরণ করা হয়েছে তারা সবাই 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একজন শুধু শিক্ষার্থীদের বহনকারী টমটম চালক। প্রশ্ন ফাঁস ও আন্দোলনকারীদের উপরে হামলার প্রতিবাদে 48 ঘণ্টার মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়ার অপসারণ দাবি করেছেন 44, 45, 46তম বিসিএস পরীক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানিয়েছেন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া 44তম বিসিএস এর ভাইভা শেষে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষারও দাবি জানানো হয়। আর সেক্ষেত্রে আসছে 8 মের পরীক্ষা পেছাতে হবে পিএসসিকে। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারীদের সময় দ্রুত নম্বর সময়ের মধ্যেই উন্মুক্ত করার দাবিও জানিয়েছেন চাকরি প্রার্থীরা। সাভারে ঝুট ব্যবসা দখলে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল সহ একজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। সকালে সাভার ডিবি পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানিয়েছেন, আটককৃত ব্যক্তির নাম জিয়া দেওয়ান। তিনি সাভারের সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিকট আত্মীয় বলে জানা গেছে। গত 17 এপ্রিল আশুলিয়ার ঝিরাবো এলাকায় কার্টন ফ্যাক্টরি SAS এর ঝুট ব্যবসা দখল করতে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
এরপরে শুরু হয় পুলিশের নজরদারি, উঠে আসে সন্ত্রাসী কার্যক্রমের নানা তথ্য। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে আটক করা হয় জিয়াকে। ফ্যাক্টরির কার্টুনকে কেন্দ্র করে দুটা গ্রুপ, অর্থাৎ মামুন গ্রুপ এবং জিয়া গ্রুপ, এই দুই গ্রুপের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তো এই তর্ক বিতর্কের এক পর্যায়ে জিয়া তার হাতে থাকা অবৈধ একটা পিস্তল ছিল, সেই পিস্তল দিয়ে ফাঁকা আওয়াজ করে, এই ফাঁকা শুট করে, এই শুট করে সে সেখান থেকে পালিয়ে যায়। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় ট্রাক স্ট্যান্ড নির্মাণ না করার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দুপুরে এই কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসী। সে সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিক্ষুব্ধরা বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় ট্রাক স্ট্যান্ড নির্মাণ হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। আশপাশের বিভিন্ন শিল্প কারখানায় আসা যাওয়ার পথে নারী শ্রমিকরা নানা ধরনের হয়রানির শিকার হতে পারে বলেও তারা শঙ্কা করেন। আর পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয় স্থানীয়রা। পাকিস্তান হলে ভালো করে রাখা হবে এবং আমরা চাই একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের সামনে এই ধরনের একটা ট্রাক স্ট্যান্ড না হোক। এই ট্রাক স্ট্যান্ডটি অন্যত্র আপনি স্থানান্তর করে নেন, কিন্তু আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের পাশে একটি ট্রাক স্ট্যান্ড কোনো অবস্থাতে এলাকাবাসী মানবে না। স্টেডিয়ামের খেলা হলেও যারা দর্শক আসবে বা আন্তর্জাতিক মানের কোনো খেলা হলে সেক্ষেত্রে তারা সেখানে ট্রাক না রেখে সেখানে তারা এমনিতে বাস বা অন্য যে ছোট ছোট গাড়িগুলো আছে প্রাইভেট কার সেগুলো রাখতে পারবে। সুনামগঞ্জে দ্রুত হাসপাতালে কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল 10টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনের সড়ক তারা অবরোধ করে। এতে করে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। শিক্ষার্থীরা জানান, প্রথম দফা অবরোধ তুলে নেওয়ার পর ওয়ার্ড ক্লাস সুবিধা হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ না নেয় আবারও তারা অবরোধে নামেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। পরে ঘণ্টাখানেক পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্লিনিক্যাল ক্লাস হওয়ার জন্য সদরে বলছিল করার জন্য, কিন্তু সদরে পর্যাপ্ত সুবিধা নাই, যার কারণে আমরা এখন ক্লিনিক্যাল ক্লাসও করতে পারতেছি না। আমরা অতি দ্রুত আমাদের হাসপাতালকে চালু করার জন্য এই আন্দোলন শুরু করছি। কন্টেইনার টার্মিনাল এনসিটি বেসরকারি অথবা বিদেশি মালিকানায় ছেড়ে না দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করছে চট্টগ্রাম মহানগর জামায়াত এবং বলছে যে এনসিটি পরিচালনা করতে হবে নিজস্ব ব্যবস্থাপনায়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, বিদেশি বা বেসরকারি মালিকানায় এনসিটি পরিচালনা হলে দেশের সার্বভৌমত্বের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ কর্তৃত্ব হারাবে, এতে দেশের মুনাফা বাইরে চলে যাবে, যা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আমার জনসাধারণের স্বার্থে এবং দেশের স্বার্থে চট্টগ্রাম বন্দরে চালুকৃত টার্মিনাল এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। পাশাপাশি এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। গাজায় বর্বরতা আর আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নৃশংস হামলায় আরও 57 ফিলিস্তিনি নিহত হয়েছে। আশ্রয় ক্যাম্পগুলো লক্ষ্য করে নির্বিচারে বোমাবর্ষণ চলছে। শনিবার কয়েক দফা হামলায় কমপক্ষে 54 জন প্রাণ হারায়, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। রোববার ভোরে হামলার শিকার হয় মধ্য গাজার নুসরাত শরণার্থী শিবিরের একটি ভবন এবং এতে 3 জনের মৃত্যু হয়, অনেকেই আহত হন। 1.5 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে 51,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে এই সংখ্যা 61,700-র বেশি। গাজা উপত্যকায় হামাসের পাল্টা প্রতিরোধে প্রাণ গেল এক ইসরায়েলি সেনার, আরও 5 জন আহত হয়েছে, আর যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন, উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আইডিএফের দাবি, টানেল থেকে বের হয়ে সেনাদের লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ করে লুকিয়ে থাকা হামাস সদস্যরা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল পুনরায় গাজায় বর্বরতা শুরুর পর এটি তাদের প্রথম সেনা মৃত্যুর ঘটনা। এ ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।